পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিকেলে মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন সুধী সমাবেশে। সাজ রব অপেক্ষায় উচ্ছ্বসিত মানুষ। সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না। এক মাস ধরে তীব্র গ্যাস সংকট, বাড়ি ঘরে জ্বলে না চুলা। সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ভোগান্তি। রেমালে এলএনজি টার্মিনালের ক্ষতির খেসারত দিচ্ছেন গ্রাহক। Change begins now. যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় লেবার পার্টির, ভরাডুবি কনজারভেটিভ পার্টির। স্টার মার্কে অভিনন্দন সুনাকের। চতুর্থবার বিপুল ব্যবধানে জয়ী টিউলিপ সিদ্দিক। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী অনুষ্ঠান আজ সকাল থেকেই সাজ রব মাওয়া প্রান্তে। দেশ বিদেশে আলোচিত এই প্রকল্পের পরিসমাপ্তিকেও স্মরণীয় করে রাখতে বিকেলে আসছেন প্রধানমন্ত্রী। অংশ নেবেন সুধী সমাবেশে। কূটনৈতিক, রাজনীতিবিদ ও আমলা সহ ১৫০০ সুধী অংশ নেয়ার কথা রয়েছে আয়োজনটিতে। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ। পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী টানতে বিকেলে মাওয়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর স্বপ্নদ্রষ্টাকে বরণে চলছে নানা প্রস্তুতি। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি চলে যাব তার কাছে। উজ্জ্বল, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প সাফল্যের বিশেষ উচ্চতা এখন আরোহণ করছে, আর সেই মুহূর্তে কিন্তু এই প্রকল্পের যে পরিসমাপ্তি টানতে প্রধানমন্ত্রী এই কিছুক্ষণ পরেই কিন্তু এই সুধী সমাবেশে আসবেন এবং তার এই আগমন ঘিরে কিন্তু উচ্ছ্বসিত পদ্মা পাড়ের মানুষ এবং সুধী সমাবেশে কিন্তু লোকজন এরই মধ্যে আসতে শুরু করেছে। আপনারা দেখছেন যে নিরাপত্তা যে চৌকি রয়েছে সেই দিক থেকে কিন্তু তাদের আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের কার্ড প্রদর্শন করে এখান দিয়ে প্রবেশ করতে হচ্ছে এবং আশেপাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে এবং পুরো মাওয়া এলাকা কিন্তু বর্ণিল সাজে সেজেছে এবং এই আষাঢ়ের যে দুপুরটি মাঝে মধ্যেই কিন্তু বৃষ্টি ঝরছে, আবার মাঝে মাঝে কিন্তু সোনারত উকি দিচ্ছে। এই বিশেষ একটি পরিবেশের মধ্যে কিন্তু এই সুধী সমাবেশের ক্ষণটি এগিয়ে আসতে শুরু করেছে এবং পুরো এলাকা যে নিরাপত্তার চাদরে রয়েছে এর মধ্য দিয়ে কিন্তু পদ্মা সেতু দিয়ে হাজার হাজার যানবাহন পারাপার হচ্ছে এবং এই যানবাহন স্বাভাবিক রেখে কিন্তু এখনো চলাচল করছে এবং প্রধানমন্ত্রী কিন্তু এই এক্সপ্রেসওয়েতে করে এই সমাবেশ স্থলে আসবেন এবং তার সমাবেশ স্থলে প্রবেশের যে এই পথটি সেটি কিন্তু এক পাশ দিয়ে এবং সুধী এদের প্রবেশ পথ কিন্তু আরেক পাশ দিয়ে এবং ভিন্ন ভিন্ন করে পরিকল্পিতভাবে সাজিয়ে রাখা হয়েছে এবং এই পদ্মা সেতুর যে সাফল্য সেটি কিন্তু চারিদিকে যে ছড়িয়ে পড়েছে এবং শুধু যোগাযোগ ব্যবস্থা নয়, এই অঞ্চলের যে আর্থসামাজিক অবস্থা, ব্যবসা বাণিজ্য, উৎপাদিত কৃষি পণ্য সব ক্ষেত্রে কিন্তু নানা রকম যে সাফল্য আসছে, আরও বড় বড় সাফল্য হাতছানি দিয়ে ডাকছে এবং দিন রাত কিন্তু এখানে সড়ক পথের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু রয়েছে, নিয়মিত ট্রেন চলছে, সেই ট্রেন কিন্তু আরও বেশি সাফল্য এনে দিয়েছে। তো এই সব কারণেই কিন্তু এই প্রধানমন্ত্রীর আজকের এই সুধী সমাবেশটি বিশেষ গুরুত্ব বহন করছে। তো এই ছিল আমার কাছে এই পদ্মা সেতুতে প্রধানমন্ত্রীর আগমন এবং সুধী সমাবেশের প্রস্তুতির সবশেষ। মাওয়া প্রান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ৫ সপ্তাহেও মেরামত হয়নি ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল। এতে এক মাসেরও বেশি সময় ধরে দেশ জুড়ে তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। এই অবস্থা চলবে আরও অন্তত সপ্তাহ দুয়েক। বিশেষজ্ঞরা মনে করেন সতর্কতা অবলম্বন করলে এড়ানো যেত এলএনজি টার্মিনালের ক্ষতি, আর গ্রাহকদেরও পড়তে হতো না অসহনীয় ভোগান্তিতে। সালাউদ্দিন লিয়ার ছবিতে ফারুক ভে রবিনের রিপোর্ট। গ্যাসের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ এই সারি দেশের সংকটময় জ্বালানি খাতের প্রতীকী রূপ। যানজট কিংবা পার্কিং নয়, প্রায় ১ কিলোমিটার সারিবদ্ধ এসব গাড়ির ঠাঁই দাঁড়িয়ে থাকা রাজধানীর মগবাজারের একটি সিএনজি ফিলিং স্টেশন অভিমুখে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, তবু পর্যাপ্ত গ্যাস না পাওয়ার অভিযোগ। সিরিয়ালে আছি প্রায় ৫-৬ ঘন্টা। গ্যাস পাম্পে যায় কি গ্যাস পাবো কিনা তাও ঠিক আমরা বলতে পারতেছি না। যতটুকু আমাদের পাওয়ার
প্রয়োজন ততটা আমরা পাই না। যেখানে 600 টাকার গ্যাস ঢুকবে ওখানে হয়তো 300 টাকাও ঢুকে না। আর গ্যাসের এই সংকটের কারণে টান পড়ছে অনেকে রুটি রুজিতেও। 4 ঘন্টা 5 ঘন্টা করে লাইনে আইসা গ্যাস পাম্পে ঢুকে প্রেশার নাই। গাড়ির চাকা যদি না ঘুরে তাহলে অর্থনৈতিক চাকা ঘুরবে কেমনে? আবাসিকীয় চলছে সংকটের তীব্রতা, বাধ্য হয়ে অনেককে তাই বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে এলপি গ্যাসের পেছনে। সকাল 6:30টায় চলে যায়, বিকেল 3টায় আসে। সকালবেলা যে বাচ্চারা স্কুলে যাবে, নাস্তা করব, কিচ্ছু করা যায় না, বাধ্য হয়ে সিলিন্ডার ব্যবহার করি। দেশে বর্তমানে প্রায় 4000 মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও 3000 মিলিয়ন ঘনফুট যোগান দিতেই হিমশিম অবস্থা জ্বালানি বিভাগের। আর গত 1 মাস ধরে সরবরাহ নেমে গেছে 2000 থেকে 2600 মিলিয়ন ঘনফুটের ঘরে। এর মূল কারণ ঘূর্ণিঝড় রেমালের সময় সামিটের ক্ষতিগ্রস্ত এলএনজি টার্মিনাল গত 27 মে থেকে বন্ধ থাকা। শুরুতে 3 সপ্তাহ পর স্বাভাবিক উৎপাদনে ফেরার কথা বলা হলেও এখন পেরিয়ে গেছে 5 সপ্তাহেরও বেশি সময়। জ্বালানি বিভাগ এখন যে আভাস দিচ্ছে তাতে তীব্র সংকট সইতে হবে আরও সপ্তাহ দুয়েকের বেশি সময়। আমাদের একটা এফএসআরইউ ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় 1 মাস যাবত আমাদের কাজ চলতেছে। এটা হয়তো আগামী 14-15 তারিখের দিকে আসবে। 15-16 তারিখের দিকে আমরা আশাবাদী যে গ্যাস নিরবিচ্ছিন্ন হয়ে যাবে। আর এলএনজি টার্মিনালের মতো স্পর্শকাতর স্থাপনা ক্ষতিগ্রস্তের পেছনে অসতর্কতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। একটা ভেসেল এসে আমাদের একটা কেপিআই এরকম আঘাত করছে। ইট ইজ ভেরি আনফরচুনেট। এটা দেখা উচিত কারো গাফলতির জন্য হয়েছে কিনা, এটার জন্য তো আমরা বিরাট মূল্য দিতেছি না। এছাড়া নিজস্ব গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমদানি নির্ভরতা ক্রমেই ঝুঁকিপূর্ণ করছে জ্বালানি খাত মত বিশেষজ্ঞদের। চাহিদার উল্লঙ্ঘনের বিপরীতে দেশের স্থবির জ্বালানি খাত নানাভাবেই বিপাকে ফেলছে গ্রাহকদের। অন্যদিকে যতটুকু সক্ষমতা রয়েছে তার সদ্ব্যবহার নিশ্চিতে কর্তৃপক্ষের সদিচ্ছা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। আর সে কারণেই অধরেই থেকে যাচ্ছে দেশের জ্বালানি সংকটের টেকসই সমাধান। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটের কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে জকিগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। পানি ঢুকে পড়ায় ক্ষতির মুখে রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো। এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলায় আছেন সহকর্মী ইকরামুল কবির। সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের উত্তর পূর্ব সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জ উপজেলার পৌর এলাকার মধ্যে। এই জকিগঞ্জ পৌর এলাকার 9টি ওয়ার্ডের 1 নম্বর ওয়ার্ডে আমি আছি। এই এলাকার খোলাছড়ার যে পরিস্থিতি, এটা ভয়াবহ পরিস্থিতি। এই এলাকার মানুষজন ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে মানুষজন এসে কি করবে না তাই চিন্তায় আসলে দিন যাচ্ছে। এই 3 দিন 4 দিন ধরে এই অবস্থা আছে। শুধুমাত্র এবার নয়, প্রায় 1 মাস ধরে এই এলাকার তৃতীয়বারের মতন এইভাবে পানি উঠে গিয়েছে। 2022 সালে যে বন্যা হয়েছিল সেই বন্যার থেকেও কারণ হচ্ছে কি 2022 সালে কুশিয়ারা নদীর যে ভাঙ্গন, এবারের ভাঙ্গন সেই 2022 সালে কারণে এইবার কুশিয়ারা নদীর প্রায় 3টি জায়গায় বড় ধরনের ভাঙ্গনের কারণে এই পানিগুলো মানুষ পানিবন্দী। জকিগঞ্জের 9টি পৌরসভার 9টি ওয়ার্ড নয়, জকিগঞ্জের পুরো উপজেলার প্রায় 80% মানুষ পানিবন্দী। পার্শ্ববর্তী বিয়ানীবাজার, পার্শ্ববর্তী গোলাপগঞ্জ, কানাইঘাট সব জায়গায় এই পানিগুলো প্রবেশ করছে। আর মাত্র 3 দিন পরে এইচএসসি পরীক্ষা, কলেজগুলো এখন পানিবন্দী হয়ে যাচ্ছে। মানুষজন ঘর বাড়িতে পানিবন্দী অবস্থা রয়েছে। অভিভাবকরা চিন্তিত আছে, যারা পরীক্ষার্থী আছে, এইচএসসি পরীক্ষার্থী আছে, 9 তারিখ থেকে পরীক্ষা তাদের। এই অবস্থা তারা চিন্তিত। এই যে সিলেট জকিগঞ্জের যে সড়কটি, পুরো সড়কটি হাঁটু পানি, কোথাও কোমর পানিতে তলিয়ে আছে। এই পরিস্থিতিতে মানুষজন কি করবে না তা নিয়ে ভাবছে। এই পর্যন্ত এলাকায় মানুষজন অভিযোগ করেছে তাদের উদ্ধারে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছে না, কিংবা এলাকায় ত্রাণও এখন পর্যন্ত এসে পৌঁছেনি। মোটামুটি এই ছিল জকিগঞ্জের যে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। পৌর এলাকার খোলাছড়া এলাকা সব বিভিন্ন এলাকায় মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, তার সবশেষ খবর। সিলেটের জকিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। ইউরোপ আমেরিকায় বাজার হারানোর পাশাপাশি নতুন বাজারেও জটিলতা সৃষ্টি হওয়ায় তৈরি পোশাক খাতে ক্রমশ ধস নামছে। 2023-24 অর্থ বছরের 11 মাসে রপ্তানি আয় হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হলেও রহস্যজনক কারণে জুন মাসের হিসাব এখনো শেষ করতে পারেনি রফতানি উন্নয়ন ব্যুরো। শাখাওয়াত টিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের 2564টি গার্মেন্টস কারখানা থেকে উৎপাদিত পণ্য রপ্তানি করে আয় হয়েছে 26.46 বিলিয়ন মার্কিন ডলার।
যা আগের অর্থ বছরের তুলনায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার বেশি। বৈশ্বিক নানা জটিলতায় পুরো অর্থ বছর জুড়েই পণ্য রপ্তানি আয়ের ক্ষেত্রে উঠানামা করলো। জুন মাসে বড় ধরনের ধস নামে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে প্রত্যেকটা দেশের ইকোনমি ডাউনের দিকে গেছে এবং আনপ্রেডিক্টেড সিচুয়েশনের দিকে গেছে। 2.86% প্রবৃদ্ধি হিসেবে সদ্য বিদেয়ী অর্থ বছরের 11 মাসে গার্মেন্টস খাত থেকে রপ্তানি আয় দেখানো হয়েছে 43.85 বিলিয়ন মার্কিন ডলার। অর্থ বছর শেষ হওয়ার পরও পুরো বছরের পরিসংখ্যান এখনও রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশ করেনি। তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন না হয় এই দেরি বলে অভিযোগ উঠেছে। কম্পিটিটর দেশের সাথে আমরা কিন্তু তাল মিলিয়ে অর্ডারগুলো নিতে পারছি না, ডিউ টু আমাদের খরচ এখানে অনেকাংশে বেড়ে গেছে। কিন্তু নতুন বাজার সৃষ্টি করতে গিয়ে গার্মেন্টস ব্যবসায়ীদের জড়াতে হচ্ছে নানা ধরনের শুল্ক জটিলতায়। বিশেষ করে নতুন দেশে নতুন পণ্য রপ্তানি করতে গিয়ে কাস্টমস এবং বন্ড জটিলতা বেশি বলে অভিযোগ গার্মেন্টস ব্যবসায়ীদের। সম্ভাবনাময় ডেস্টিনেশনগুলো ওসব জায়গায় আমার মনে হয় কূটনৈতিক চ্যানেলে কাজ করা দরকার। 2023-24 অর্থ বছরে রপ্তানি আয় $50 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার আশা করেছিল গার্মেন্টস ব্যবসায়ীরা। ইউরোপ আমেরিকার মতো প্রচলিত বাজারে আবারও রপ্তানি বাড়াতে যেমন সরকারের কূটনীতিক মহলকে সচেষ্ট হতে হবে, ঠিক তেমনি নতুন বাজার সৃষ্টিতে সদিচ্ছা থাকতে হবে জাতীয় রাজস্ব বোর্ডের। এমনটি বলছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। বোটানিক্যাল গার্ডেনের প্রবেশ ফি 5 গুণ বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে বিভিন্ন রানিং এবং ফিটনেস কমিউনিটির সদস্যরা। সকালে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, প্রবেশ ফি 5 গুণ বাড়ানো অযৌক্তিক, সেই সঙ্গে সময়সীমা বেঁধে না দেওয়ারও দাবি জানান তারা। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার ও পূর্বের নিয়ম বহাল রাখার দাবি জানানো হয় মানববন্ধন কর্মসূচিতে। রাজস্ব আদায়ে বড় ব্যর্থতা মাথায় নিয়ে নতুন অর্থ বছর শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সদ্য সমাপ্ত জুন মাসে 85,622 কোটি টাকার রাজস্ব আদায় হলেই কেবল পূরণ হবে লক্ষ্যমাত্রা, যদিও 11 মাসে গড়ে আদায় হয়েছে মাত্র 29,489 কোটি টাকা করে। হতাশার এমন চিত্র, আশার রং ছড়িয়েছে ভ্রমণ কর, কারণ সব খাতে ব্যর্থ হলেও 1 মাস হাতে রেখেই ভ্রমণ পিপাসুদের কাছ থেকে কর আদায়ের লক্ষ্য পূরণ করতে পেরেছে সংস্থাটি। ইয়ানুর সিফাতের রিপোর্ট। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর যখন চলছে কচ্ছপের গতিতে, তখন চলতি অর্থ বছরে সংস্থাটিকে কাঠবিড়ালির গতিতে কর আদায় করার লক্ষ্যমাত্রা দিয়েছে সরকার। এনবিআর প্রকাশিত পরিসংখ্যান, সদ্যবিদায়ী অর্থ বছরের প্রথম 11 মাসে সব মিলিয়ে 3,24,378 কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যেখানে রাজস্ব আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল 4,10,000 কোটি টাকা। অর্থাৎ রাজস্ব আদায় ঘাটতি প্রায় 85,000 কোটি টাকা। আর মোট হিসেবে যোগ হওয়ার বাকি রয়েছে মাত্র 1 মাস, জুনের আদায়। লক্ষ্যমাত্রা অর্জনে ব্যাপক পিছিয়ে থাকার পরও বছর ব্যবধানে প্রবৃদ্ধির জানান দিচ্ছে এনবিআর। 2022-23 অর্থ বছরের প্রথম 11 মাসের তুলনায় গত অর্থ বছরের একই সময়ের তুলনায় রাজস্ব আদায় প্রবৃদ্ধি হয়েছে 14.86%। ওই সময় রাজস্ব আদায় হয়েছিল 2,82,416 কোটি টাকা। গত অর্থ বছরের একক মাস হিসেবে মে মাসে সংস্থাটি 35,000 কোটি টাকা রাজস্ব আদায় করেছে, যা গেল অর্থ বছরের একক মাস হিসেবে সবচেয়ে বেশি। অবশ্য এনবিআর এখনও জুন মাসের আদায়ের পরিসংখ্যান প্রকাশ করেনি, তাই অর্থ বছর শেষে মোট কত রাজস্ব আদায় হয়েছে সেই তথ্য মেলেনি। যদি মে মাসের মতোই জুনেও একই পরিমাণ রাজস্ব আদায় হয়, তবুও অর্থ বছর শেষে লক্ষ্যমাত্রার চেয়ে 50,000 কোটি টাকা পিছিয়ে থাকবে এনবিআর। আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, আবগারি শুল্ক, আয়কর ও ভ্রমণ কর বাবদ মোটা দাগে রাজস্ব আদায় করে থাকে এনবিআর। এর মধ্যে কেবল ভ্রমণ করে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে। আর অন্যান্য খাত থেকে গত 11 মাসে আদায়ের যে চিত্র, তাতে অর্থ বছর শেষে এ খাতের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ইয়ানুর সিফাত, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির বিশাল ব্যবধানে ভরাডুবি হয়েছে। পরাজয় স্বীকার করেছেন ঋষি সুনাক। টানা 4র্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট।
শুক্রবার সকাল থেকে ব্রিটেনের নির্বাচনে একের পর এক আসনের ফলাফল প্রকাশ হতে থাকে। ফল আসার পরপরই লেবার সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন। নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। নিজ আসন থেকে জয়ী হয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হতে যাওয়া লেবার নেতা কেয়ার স্টারমার। অন্যদিকে 14 বছর ধরে ক্ষমতায় থাকা কনজারভেটিভ পার্টির বিশাল ব্যবধানে ভরাডুবি হয়েছে। তবে নিজ আসন ধরে রেখেছেন ঋষি সুনাক। স্টারমারকে অভিনন্দন জানিয়েছেন তিনি। এদিকে লেবার পার্টি থেকে টানা চতুর্থবারের মতো জয় পেয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিক। ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা। মেয়ের সাফল্যে খুশি তিনিও। আমি আশা করি যে তার জীবনটাকে উৎসর্গ করেছে পলিটিক্সে, রাজনীতিতে, এবং তার পরিচয় তার দেওয়ার প্রয়োজন হয় না। সবার কাছে দোয়া চাই সে যেন তার কাজ তার নিষ্ঠার সাথে করতে পারে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের দোয়ায় আমি এই 4th টাইম আবার ইলেক্টেড হলাম। আমাদের বাংলাদেশ কমিউনিটি সবসময় আমাকে সাপোর্ট করে, আর আমি খুব গ্রেটফুল যে এইবার ওনারা আমাকে সাপোর্ট করেছে। আমি চাই যে আমাদের আরো 3টা বোন যে আছে, রূপা, রুশনারা, আফসানা, সবাই জানি ভিক্টরি হয়। এবার আমরা সবাই লেবার গভর্নমেন্টে সার্ভ করতে পারি। টিউলিপ ছাড়াও লেবার পার্টি থেকে জয় পেয়েছেন আরো কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে বিকেলে মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী। যোগ দেবেন সুধীর সমাবেশে। সাত রব, অপেক্ষায় উচ্ছ্বসিত মানুষ। যুক্তরাজ্যের নির্বাচনে নিরঙ্কুশ জয় লেবার পার্টির, ভরাডুবি কনজারভেটিভ পার্টির। স্টারমারকে অভিনন্দন সুনাকের। চতুর্থবার বিপুল ব্যবধানে জয়ী টিউলিপ সিদ্দিক। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাব্বির মিথুন। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সময়।